আজ থেকে প্রায় ৪ বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সূত্রপাত হয়। মিলিয়ন বিলিয়ন বছর ধরে বিবর্তনের মধ্য দিয়ে হাজার হাজার প্রকারের উদ্ভিদ এবং প্রাণীর জন্ম হয়েছে। এই সকল উদ্ভিদ এবং প্রাণী বিবর্তনের দীর্ঘযাত্রার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই সময়ে পৃথিবীতে জীবিত রয়েছে। এই সকল প্রজাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স, মানে মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ যদি বানর থেকে তৈরি হয়, তবে আজকের দিনে কেন আমরা বানরদের দেখতে পাই? এই সব বানর, শিম্পাঞ্জি, গরিলা কেন মানুষে রূপান্তরিত হতে ব্যর্থ হলো? আমাদের মধ্যে অনেকেরই এই বিষয়ে প্রশ্ন রয়েছে। বিবর্তনের তত্ত্ব একটি মিথ্যা বানোয়াট মন গড়া কল্পনা ছাড়া আর কিছুই নয়। আসলে কতটুকু সত্যতা রয়েছে এই বিবর্তন তত্ত্বের? এটা কি শুধুমাত্র তত্ত্ব নাকি চিরন্তন সত্য, জানবো আজকের এই ভিডিওতে। জানবো বিবর্তন প্রক্রিয়ায় মানুষ তার পূর্ববর্তী অ্যানসেস্টর থেকে কিভাবে আধুনিক হোমোসেপিয়েন্সে পরিণত হলো। বিবর্তন নিয়ে মানুষের যে ভুল ধারণা রয়েছে সেটি আসলে দূর করা দরকার। বিবর্তনের থিওরি কখনোই বলে না মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বিবর্তনের থিওরি এটা উপলব্ধি করে সকল শিম্পাঞ্জি, গরিলা এবং বানর পূর্ববর্তী একটি কমন অ্যানসেস্টর থেকে বিবর্তিত হয়েছে এবং পূর্ববর্তী সেই কমন অ্যানসেস্টরটি এখন আর পৃথিবীতে নেই। বিবর্তনের ক্ষেত্র এতটাই বিশাল এবং ব্যাপক যা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধারণ করা প্রায় অসম্ভব। এর ব্যাপকতাকে যদি একটি মহাসাগরের সাথে তুলনা করি, তাহলে আমরা সেই সাগরে এক বিন্দু জল মাত্র। মানব বিবর্তন প্রক্রিয়াটি কিন্তু সরল রেখায় সংগঠিত হয়নি, হয়েছে জটিল এবং যৌগিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, যাকে এক কথায় প্রকাশ করা যাবে না। মহাকালের পরিক্রমায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, পরিবেশ পরিস্থিতি, তথ্য উপাত্ত পর্যালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমেই আমরা বিবর্তনকে উপলব্ধি করতে পারব। আসুন একটি ঘটনা কল্পনা করি। এটি হচ্ছে আপনি এবং এটি হচ্ছে আপনার স্কুল ফ্রেন্ড। আপনি যেমন আপনার মার গর্ভে জন্মগ্রহণ করেছেন, ঠিক আপনার স্কুল ফ্রেন্ড তার মার গর্ভে জন্মগ্রহণ করেছে। এই অবস্থায় বন্ধু ছাড়া আপনি এবং আপনার স্কুল ফ্রেন্ডের মাঝে অন্য কোনো জৈবিক সম্পর্ক নেই। এই সিচুয়েশনে আপনার নানি যদি চলে আসে এবং ঘটনাক্রমে আপনার স্কুল ফ্রেন্ডের মা যদি আপনার নানির গর্ভজাত সন্তান হয়, তবে একটা টুইস্ট তৈরি হবে। সেটা হচ্ছে আপনি এবং আপনার স্কুল ফ্রেন্ড এখন আর শুধুমাত্র স্কুল ফ্রেন্ড নন, একই সাথে আপনারা কাজিনও বটে। আপনি এবং আপনার কাজিন যেহেতু ভিন্ন মার গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেহেতু আপনাদের দুজনের ইমিডিয়েট কোনো কমন অ্যানসেস্টর নেই। কিন্তু আপনার মা এবং খালা, এই দুজনের কিন্তু একটি কমন অ্যানসেস্টর রয়েছে, সেটা হচ্ছে আপনার নানি। কারণ আপনার মা এবং খালা দুজনেই আপনার নানির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র এই একটি ঘটনা দ্বারাই পুরো বিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব নয়, তবে একটা ধারণা তৈরির জন্য যথেষ্ট। আর সেটা হচ্ছে মানুষ সরাসরি শিম্পাঞ্জি, গরিলা বা বানর থেকে তৈরি হয়নি। বিবর্তনের তত্ত্ব অনুযায়ী আমরা সবাই পূর্ববর্তী কোনো একটি কমন অ্যানসেস্টর থেকে বিবর্তিত হয়ে আজকের এই পর্যায়ে উপনীত হয়েছি। বিবর্তন সম্পর্কে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা মূলত তথ্যের অভাব বা ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। মানব বিবর্তন কথাটি শুনলেই আমাদের মস্তিষ্কে একটি সিনেম্যাটিক চিত্র ভেসে ওঠে, আর সেটা হচ্ছে একটা বানর আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হচ্ছে, যা বিবর্তন ধারণাকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করে। কখনো কি ভেবে দেখেছেন আমরা কিভাবে আজকের এই আধুনিক মানুষে পরিণত হলাম? কোটি কোটি বছরের রহস্যময় যাত্রা, প্রাচীন অরণ্যে প্রথম পদচিহ্ন থেকে আজকের এই উন্নত সভ্যতা পর্যন্ত মানব বিবর্তনের এই অসাধারণ ইতিহাস কিভাবে তৈরি হলো, শুরু থেকে জানবো আজকের এই ভিডিওতে। মানব বিবর্তন হলো একটি বৈজ্ঞানিক তত্ত্ব যা মানুষের উদ্ভব ও বিকাশের ধারাবাহিক প্রক্রিয়াকে ব্যাখ্যা করে।
প্রক্রিয়াটি প্রাকৃতিক নির্বাচন, জিনগত পরিবর্তন এবং পরিবেশগত পরিস্থিতির মধ্যে জীবের অভিযোজনের মাধ্যমে সংঘটিত হয়। বিবর্তনের এই বৈজ্ঞানিক ধারণাটি জীবের জিনগত পরিবর্তন, আবিষ্কৃত জীবাশ্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের নিয়মে কিভাবে বদলে গেল আমাদের শরীর, মস্তিষ্ক এবং চিন্তাভাবনা? কিভাবে প্রাইমেট থেকে যাত্রা শুরু করে হয়ে উঠলাম এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রজাতি? এই ভিডিওতে আমরা জানব মানব বিবর্তনের রোমাঞ্চকর সেই গল্প, আবিষ্কার করব আমাদের আদি পূর্বপুরুষদের এবং বুঝব কিভাবে আমরা হোমো সেপিয়েন্সে পরিণত হলাম। আমাদের আজকের গল্প শুরু করব আমাদের সবচেয়ে কাছের যে সকল প্রাণী রয়েছে তাদের নিয়ে, যারা আজকের এই সময়েও পৃথিবীতে জীবিত রয়েছে, যাদের সাথে আমাদের আকৃতিগত, শরীরবৃত্তীয়, জৈবিক এবং বিভিন্ন বিষয়ের মিল রয়েছে, আর সেজন্যই তারা আমাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী। দ্য গ্রেট এপস, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এবং বনবোস। মানুষ এবং এই সকল এপস একসাথে মিলে একটি সায়েন্টিফিক ক্যাটাগরি তৈরি করে, যাকে আমরা হোমিনিডস বলি। হোমিনিডসে অন্তর্গত আমরা যে সকল প্রাণী রয়েছি, আমাদের অনেক বেশি মিল রয়েছে। যেমন আমাদের সবারই লেজ নেই, আবার আমাদের চলাচলের পদ্ধতিও হচ্ছে বাইপ্যাডিলিজম, মানে দুই পায়ে ভর করে হাঁটা। এদের মধ্যে মানুষ তুলনামূলক কম শক্তি খরচে দুই পায়ে ভর করে স্মুথলি চলাচল করতে পারে। সবচাইতে চমকপ্রদ তথ্য হচ্ছে আমাদের সবার রক্তের গ্রুপ এক। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, বনবোস এবং মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ, বি, এবি, ও এবং পজিটিভ, নেগেটিভ। এই সকল সিমিলারিটিস কোনো কোইন্সিডেন্ট নয়, কারণ এদের সকলেরই ডিএনএ অলমোস্ট সেম। আপনি জেনে অবাক হবেন, আমাদের সাথে শিম্পাঞ্জির ডিএনএ প্রায় 99% মিল রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গরিলা, যার সাথে আমাদের ডিএনএর মিল রয়েছে 98%, এবং আমাদের তৃতীয় কাজিন হচ্ছে ওরাংওটাং, যার সাথে আমাদের ডিএনএর মিল রয়েছে 97%। হোমিনিডসের এক ধাপ পেছনে গেলে আমরা পাবো হোমিনয়েডস ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে হিউম্যান এবং দ্য গ্রেট এপসের সাথে যুক্ত হয় লেসার এপস। গ্রেট এপসের এক ধাপ আগের অবস্থানে হচ্ছে লেসার এপস, যার মধ্যে অন্যতম হচ্ছে গিবন্স। গিবন্সের 20টি প্রজাতি রয়েছে, যাদের সাথে মানুষের 96% ডিএনএর মিল রয়েছে। গিবন্সে আমাদের হোমিনয়েডসের মতো লেজ থাকে না, এবং একই সাথে আমাদের সকলেরই আই ভিশন হচ্ছে ট্রাইক্রোমাটিক, মানে আমাদের সকলেরই কালার ভিশন একই। মানুষ হিসাবে আমরা দুই চোখে যা দেখতে পাই, এই হোমিনয়েডসে অন্তর্গত সবাই তাই দেখতে পায়। হোমিনয়েডসের এক ধাপ পেছনে গেলে পাওয়া যাবে অ্যানথ্রোপয়েডস ক্যাটাগরি, যেখানে লেসার এপসের সাথে যুক্ত হয় বানর প্রজাতি। এই বানরকে দুটি ভাগে ভাগ করা হয়। একটিতে রয়েছে 130 প্রজাতির ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস এবং অপর ভাগে রয়েছে 120 প্রজাতির নিউ ওয়ার্ল্ড মাঙ্কিস, যারা সবাই এই মুহূর্তে পৃথিবীতে বসবাস করছে। অ্যানথ্রোপয়েড শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই অ্যানথ্রোপস প্লাস অয়েড, যার অর্থ মানুষ সদৃশ্য বা মানুষের মতো দেখতে। যদি আরও এক ধাপ পেছনে যাই, তাহলে আমরা পাই প্রাইমেটস ক্যাটাগরি, যেখানে যুক্ত হয় টার্জিয়াস এবং লেমুরস। এই দুই প্রকার প্রাণীদের প্রোজিমিয়ান্স নামে ডাকা হয়, যার অর্থ হচ্ছে প্রি-মাঙ্কি। টার্জিয়াস হচ্ছে ছোট আকারের বানর, যাকে সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে পাওয়া যায়, যার আচার আচরণ বাদুড়ের মতো। অপরদিকে লিমুরস হচ্ছে 100 প্রজাতির একটি পরিবার, যার একমাত্র আবাসস্থল হচ্ছে মাদাগাস্কার দ্বীপ। এই সকল ক্যাটাগরিতে অন্তর্গত সকল প্রজাতির প্রাণীদের মাঝে কিছু না কিছু বৈশিষ্ট্যের খুব গভীর মিল রয়েছে। আবার বিপরীতভাবে বললে এই ক্যাটাগরির একটির সাথে অপরটির মধ্যে অন্তর্গত প্রাণীদের বিস্তর পার্থক্যও রয়েছে। মূলত তাদের মধ্যে বিদ্যমান পার্থক্যের কারণেই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে। একটি ইভলিউশন ট্রি তৈরি করি।
একটি গাছ কল্পনা করি যার অনেক শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখার সর্বশেষ পয়েন্ট হচ্ছে পাতা। এখানে পাতার পরিবর্তে আমরা প্রাণী কল্পনা করি, যারা আজকের এই সময়েও পৃথিবীতে জীবিত রয়েছে। এই এন্ড পয়েন্ট থেকে আপনি যখন পেছনে যাবেন, দেখবেন একাধিক পাতা যাদেরকে আমরা প্রাণী হিসেবে কল্পনা করছি, তারা একটি বিন্দুতে মিলিত হচ্ছে। আবার এই রকম বড় শাখাগুলো অপর একটি বিন্দুতে এসে মিলিত হচ্ছে। বড় শাখাগুলো যে বিন্দুতে এসে মিলিত হয়, সেই বিন্দুটিকে বলে কমন অ্যানসেস্টর। কমন অ্যানসেস্টর কি, ভিডিওর শুরুতেই দুই স্কুল ফ্রেন্ডের গল্পে উপস্থাপন করা হয়েছে। এই কমন অ্যানসেস্টর থেকে বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু প্রাণী অভিযোজিত হয়ে নতুন বৈশিষ্ট্যপূর্ণ প্রাণীতে আবির্ভূত হয়। মানুষ এবং গ্রেট এপস এর শাখা একটি কমন পয়েন্টে এসে মিলিত হয়। সেই মিলিত পয়েন্ট থেকে একটি সার্কেল আঁকলে যে ক্যাটাগরি পাওয়া যায়, তাকে আমরা হোমিনিডস বলছি। হোমিনিডস ক্যাটাগরির সাথে গিবন্সকে অ্যাড করলে তাদের যে কমন পয়েন্ট পাওয়া যায়, সেই পয়েন্ট থেকে একটি বড় সার্কেল আঁকলে যে গ্রুপ তৈরি হয় তাকে হোমিনয়েডস বলছি। ঠিক একইভাবে হোমিনয়েডের সাথে বানর প্রজাতিকে যুক্ত করলে যে ক্যাটাগরি তৈরি হয়, তাকে অ্যানথ্রোপয়েডস, এবং প্রিমাঙ্কিদের অন্তর্ভুক্ত করলে যে বিশাল একটি গ্রুপ তৈরি হয়, তাকে বলছি প্রাইমেটস। ইভলিউশন ট্রিতে অন্তর্গত একটি প্রাণীর সাথে তার নিকটবর্তী অন্যান্য প্রাণীদের মাঝে অনেক বেশি মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রাণীদের মধ্যে দূরত্ব যত বাড়তে থাকে, মিলের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। ঠিক একইভাবে সকল প্রাইমেটসে কিছু কমন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন সকল প্রাইমেটসে প্রিহেনজাইল হ্যান্ডস দেখা যায়, মানে প্রাইমেটস ক্যাটাগরিতে অন্তর্গত সকল প্রাণীর হাত রয়েছে, যার সাহায্যে যে কোনো বস্তুকে ধরতে এই হাত ব্যবহার করতে পারে। মানুষ ব্যতীত বাকি সকল প্রাইমেটসে গ্র্যাসপিং ফিটও রয়েছে। গ্র্যাসপিং ফিট হচ্ছে এমন এক ধরনের পা যা দ্বারা হাতের মতো যে কোনো বস্তুকে ধরতে পারে। পাশাপাশি এই ক্যাটাগরিতে অন্তর্গত সকল প্রাণীদের হাত এবং পায়ে 5টি করে আঙ্গুল বিদ্যমান। সকল প্রাইমেটসে বড়সড় একটি ব্রেন রয়েছে। অ্যাজ প্রপোর্শন অফ বডি সাইজ, ব্রেনের আকৃতি তুলনামূলক বড়, এবং এটি পরীক্ষিত যে যার ব্রেনের আকার যত বড়, সে তত বেশি বুদ্ধিমান। প্রাইমেটস ক্যাটাগরিতে অন্তর্গত সকল প্রাণী গোষ্ঠীগতভাবে বসবাস করে এবং কমপ্লেক্স সোশ্যাল বিহেভিয়ার প্রদর্শন করে। পুনরায় ইভলিউশন ট্রিকে লক্ষ্য করি, যেখানে আমি এন্ড পয়েন্টে সেই সকল প্রাণীদের কথা বলেছি যারা প্রেজেন্ট ডেতে জীবিত রয়েছে। কিন্তু প্রাইমেটস ক্যাটাগরির অন্তর্গত ছোট ছোট গ্রুপের ভিতর এমন অনেক প্রাণী ছিল যারা বিবর্তন প্রবাহে হারিয়ে গিয়েছে। গ্রেট এপস এবং মানুষের মাঝে বেশ কিছু পয়েন্ট ছিল, যার শাখা প্রশাখায় এমন অনেক প্রাণী ছিল যারা মানুষের খুব ঘনিষ্ঠ ছিল। মানুষের নিকটতম পূর্বজ এই সকল প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে। এদের বিষয়ে জানতে হলে ফিরে যেতে হবে সময়ের প্রায় 60 মিলিয়ন বছর আগে। বিজ্ঞানীদের ধারণা এটাই ছিল সেই সময় যখন প্রাইমেটের বিবর্তন শুরু হয়। 2012 সালে আমেরিকার মন্টানায় কিছু ফসিল পাওয়া যায় ইঁদুরের মতো দেখতে এক প্রকার জীবের, যে 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত, যার নাম দেওয়া হয় পার্গেটরিস। মনে করা হয় এটি ছিল পৃথিবীর ওল্ডেস্ট প্রাইমেট। এই প্রাণীটি গাছে চড়তে পারত। এমনিতেও সকল প্রাইমেটস গাছে চড়তে পারে, তাই প্রাইমেটসকে আর্বোরিয়াল বলে। আর্বোরিয়াল শব্দের অর্থ হচ্ছে ট্রি ড্রয়ালার্স। বিজ্ঞানীগণ মনে করেন প্রাইমেটসের ইভলিউশনে গাছের একটি গভীর সম্পর্ক রয়েছে। গাছে যে ফল রয়েছে তার প্রতি আকৃষ্ট হয়ে প্রাইমেটস গাছে চড়ার উপযোগিতায় বিবর্তিত হয়, যার কারণে গ্র্যাসপিং ফিটের মতো হাত পা তৈরি হয়েছে। সকল প্রাইমেটসে ফ্লেক্সিবল রোটেটিং শোল্ডার দেখতে পাওয়া যায়, যা এক ডাল থেকে অন্য ডালে জাম্প করে চলাচলে সাহায্য করে।
বিবর্তনের আরও একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করা যায় 25 মিলিয়ন বছর আগে, যখন হোমিনয়েডসের জন্ম হয় এবং কিছু প্রাইমেটসের লেজ গায়েব হয়ে যায়। মানুষের সবচেয়ে পুরাতন অ্যানসেস্টর যার লেজ ছিল না, সেই প্রাইমেটের নাম হচ্ছে প্রকনসল। প্রশ্ন আসতে পারে, কেন লেজ গায়েব হয়ে গেল? লেজ তৈরি হওয়ার জন্য একটি জিন মূলত দায়ী, যার নাম TBXT। খুব রিসেন্ট একটি গবেষণায় এটি নিশ্চিত হওয়া গিয়েছে এই TBXT জিন মিউটেশনের কারণে হোমিনয়েডসের লেজ গায়েব হয়ে যায়। আর একটি সম্ভাবতা বিজ্ঞানীরা মনে করেন, যখন হোমিনয়েডসগণ দুই পায়ে ভর করে চলতে শুরু করলো, তখন লেজের আর কোনো প্রয়োজনীয়তা রইল না। ডাল থেকে ডালে চলাচলের জন্য লেজের একটি উপযোগিতা থাকলেও দুই পায়ে হাঁটার ক্ষেত্রে এটা একটি বিড়ম্বনা। মানব বিবর্তনের এই পর্বে আমরা দ্য গ্রেট এপস এবং মানুষের বিবর্তনের গুরুত্বপূর্ণ যে ধাপ রয়েছে তার সংযোগস্থল প্রকনসল পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমাদের হোমিনিডস ক্যাটাগরিতে অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র যে ধাপ রয়েছে, সেই ধাপে অন্তর্গত বিলুপ্ত যে প্রজাতি ছিল, যাদের বিবর্তনের মধ্য দিয়েই কিভাবে আমরা হোমোসেপিয়েন্সে পরিণত হলাম, সেই ঘটনা বর্ণনা করব। সেই পর্যন্ত বিজ্ঞানীর সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।